কে আমরা অষ্টম শ্রেণীর ভৌত বিজ্ঞান অর্থাৎ পরিবেশ ও বিজ্ঞান চ্যাপ্টারের যে 2 নম্বর চ্যাপ্টারটা রয়েছে সেটা আজকে আমরা প্রথম শুরু করছি। তো এর আগের চ্যাপ্টারে আমরা যেটা পড়ে এসেছি সেটা ছিল কি চ্যাপ্টারটা না বল আর হচ্ছে চাপ। তো সেখানে আমরা আলোচনা করতে গিয়ে বলের কথা বলেছি যে বল প্রয়োগ করলে কি কি ঘটে এবং বল বিভিন্ন প্রকার, যেটা 4 প্রকারের হয়ে থাকে আমরা সেটা বলেছি। কি কি 4 প্রকার সেই বল না, একটা হচ্ছে মহাকর্ষ বল, দ্বিতীয় নম্বর বল হচ্ছে কি যেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আকর্ষণ বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। 3 রকমের অর্থাৎ 3 প্রকারের আর এক প্রকার বল রয়েছে যেটা কি না বলা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স, অর্থাৎ যেটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে কারা কারা থাকে না প্রোটন কণা আর নিউট্রন কণাগুলোর মধ্যে যে বলটা কাজ করে সেটাকে বলা হচ্ছে কি না নিউক্লিয় বল। আর এক প্রকারের বল যেটা আমরা জেনেছি যে উইক ফোর্স, অর্থাৎ কোনো একটা রেডিও অ্যাক্টিভ যে পার্টিকেল যখন ডিকে করে যায়, কোনো এলিমেন্ট বা কোনো কণাকে ছেড়ে দিতে থাকে, যেমন আলফা কণা বিটা কণা যখন রেডিয়েশন করে তখন যে প্রকারের বলগুলো কাজ করে পরস্পর কণাগুলোর মধ্যে সেইটাকে বলা হচ্ছে উইক ফোর্স। তো সেই 4 প্রকার বলের কথা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। তো সেই 4 প্রকার বলের মধ্যে আমরা আমাদের সিলেবাসে যে প্রকারের বলটা আজকে আলোচনা করছি সেটা হচ্ছে যে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। তো আগের চ্যাপ্টারে আমরা একটা বল আলোচনা করছি সেটা ছিল কি না ঘর্ষণ বল। তো এই ঘর্ষণ বল সেই যে মোট 4 প্রকার বলের মধ্যে আমরা আলোচনা করেছি কি প্রকারের মধ্যে হবে। 4 প্রকার বলগুলো কি ছিল না মহাকর্ষ বল, আর ছিল কি যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, আমরা ইংরেজিতেই লিখে দিচ্ছি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আর এক প্রকার ছিল কি স্ট্রং ফোর্স বা নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং অর নিউক্লিয়ার ফোর্স। আর একটা ছিল উইক ফোর্স। এই ঘর্ষণ বলটা আমরা যেটা আগের ক্লাসে পড়ে এসেছি সেটা এই 4 প্রকার বলের মধ্যে কোন প্রকার বলের মধ্যে পড়বে, সেটা পড়বে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। কি করে ঘর্ষণ বলটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তার আলোচনা আমরা করেছি, যে প্রত্যেক পদার্থ কি দিয়ে তৈরি না পরমাণু দিয়ে তৈরি। তো একটা তল যখন আরেকটা তলের কাছাকাছি আসে তখন পরমাণুগুলোর যে ইলেকট্রনগুলো প্রোটনগুলোর মধ্যে তার কাছে চলে আসে, তাদের মধ্যে একটা বন্ড তৈরি হয়, সেইটা কাটিয়ে উঠতে গেলেই আমাদের যে বল প্রয়োগ করতে হয় সেটা ঘর্ষণ বল নাম দিয়েছি। তো আজকের চ্যাপ্টারে আমাদের যে বলটা পড়তে যাব সেটা হচ্ছে মহাকর্ষ বল, অর্থাৎ এই মহাবিশ্বটা কিন্তু পুরো চালিত হচ্ছে এই 4 প্রকার বল দিয়ে। বোঝা গেছে? এই 4 প্রকার বলের মধ্যে আজকে আমরা যেটা পড়ব যাকে বলা হচ্ছে মহাকর্ষ বল, তার মধ্যে রয়েছে অর্থাৎ স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, অর্থাৎ যে বলটাকে কোনো জায়গায় প্রয়োগ করতে গেলে স্পর্শ করতে হবে না, কোনো বস্তুর সঙ্গে তার সংস্পর্শ ঘটাতে হবে না। তাহলে সেই রকম স্পর্শ ছাড়া বলগুলো কোনগুলো না, আমরা যদি দেখে থাকি এই স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলগুলোর মধ্যে প্রথম হচ্ছে একটা মহাকর্ষ। এই স্পর্শ ছাড়া বলগুলোর মধ্যে প্রথম হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ, প্রথম নয় মহাকর্ষ ও অভিকর্ষ। এটা একটা স্পর্শ ছাড়া ক্রিয়াশীল কাজ করে, অর্থাৎ দূরে দূরে বস্তুগুলোর মধ্যে এটা আকর্ষণ। তো তার সম্পর্কে আমরা জানবো ডিটেলসে। আরও একটা স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, অর্থাৎ অনেক সময় আমরা দেখি চুম্বককে নিয়ে গেলে তারা আকর্ষণ বিকর্ষণ করে, তো সেটাও একটা অর্থাৎ চৌম্বকীয় বল, চৌম্বকীয় আকর্ষণ বা বিকর্ষণ বল। সেটা আকর্ষণও হতে পারে বা বিকর্ষণও হতে পারে, কিন্তু মহাকর্ষ অভিকর্ষ এটা সর্বদাই আকর্ষণ বল। বোঝা গেছে? এই বলটা কিন্তু সর্বদাই আকর্ষণ। এছাড়া চৌম্বকের আকর্ষণ বল যেটা স্পর্শ না করেও কাজ করেছে। আরও একটা কি বল রয়েছে না স্থির তাড়িতিক আকর্ষণ বল, স্থির তড়িৎ না তাড়িতিক আকর্ষণ বিকর্ষণ বল, অর্থাৎ এই 3টা হচ্ছে স্পর্শ ছাড়াই কিন্তু কাজ করে দেয়। তাদের মধ্যে আমাদের চ্যাপ্টারে আমরা এই দুটো বল সম্পর্কে আলোচনা করব। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিনা মহাকর্ষ বল। এই মহাকর্ষ বল বা যেটা আমরা পৃথিবীর ক্ষেত্রে আমরা তাকে বলবো কিনা অভিকর্ষ বল। সেই মহাকর্ষ বল কিংবা অভিকর্ষ বলের ধারণাটা আমরা নিশ্চয়ই সবারই আছে, যে মহাবিশ্বে আমরা দেখি বা এই পৃথিবীর উপরে আমরা দেখি কোনো সময় কোনো কিছু ফেলে দিলে সব সময় সে কোন দিকে পড়ে না, সে নিচের দিকেই পড়তে থাকে। বোঝা গেছে? তো মহাবিশ্বেও সেই রকম বস্তুগুলোর মধ্যে একটা আকর্ষণ বল যে কাজ করে সেইটাকেই বলা হচ্ছে মহাকর্ষ বল। তো এই মহাকর্ষ আর অভিকর্ষ বল সম্পর্কে বিজ্ঞানী নিউটন কিন্তু তিনি তার সূত্রগুলো সব দিয়েছিলেন। তো
সেই মহাকর্ষ বল সম্পর্কে যে সূত্রগুলো বিজ্ঞানী দিয়েছিলেন সেই সূত্রটা কি না, মহাবিশ্বে যে কোনো দুটো বস্তুকণা পরস্পরকে তাদের সংযোগকারী সরলরেখা বরাবর আকর্ষণ করে, এটাই তিনি বলেছিলেন। এবং এই আকর্ষণ বলের মানটা তিনি একটা সূত্রের সাহায্যে তিনি দিয়েছিলেন। তো এই প্রসঙ্গে একটা আমরা বলে নিতে চাইছি যে আমরা বিজ্ঞান পড়ার সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু বস্তু কণা কথাটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউজ করব। বস্তু কণা আমরা যে কোনো গণিত করি কিংবা বর্ণনা দিয়ে থাকি, কিন্তু কেন ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে আমরা সর্বদাই বস্তু কণা বলে থাকি। কারণ কি, যে কোনো বড় বস্তু হোক, সে কোনো মানুষ হোক, কোনো চলন্ত গাড়ি হোক, কোনো চলন্ত এরোপ্লেন হোক, সে যে কোনো বস্তুকে আমরা বস্তু কণা বলবো। কারণটা কি, আমাদের গণিতের সুবিধার্থে, দ্বিতীয়ত কি আমাদের বোঝানোর সুবিধার্থে, অর্থাৎ দুটো কাজের জন্য কিন্তু আমরা যে কোনো জিনিসকে বর্ণনা করার ক্ষেত্রে আমরা বস্তু কণা কথাটা ইউজ করব। তাছাড়া এই যে সূত্রতে অর্থাৎ মহাকর্ষ সূত্রতে যেখানে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, মহাকর্ষ সূত্রটা যেটা নিউটন দিয়েছিলেন, কি বলা হচ্ছে না, মহাবিশ্বে যে কোনো দুটো বস্তু কণা, কিন্তু মহাবিশ্বে তো সমস্ত বড় 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 বস্তু রয়েছে, অর্থাৎ সূর্য কি একটা বস্তু কণা নাকি, সে তো অনেক বড়, কিংবা চাঁদ যেটা রয়েছে সে কি একটা বস্তু কণা নাকি, সে তো অনেক বড়। কিন্তু কি হচ্ছে কি না, তাদের যে আকারের তুলনায় তাদের মধ্যবর্তী যে দূরত্বটা এতটাই বড় যে সেই জন্য তাদেরকে আমরা বিন্দু বলে ধরছি। যেমন ধরো একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে, আমরা এই চকটাকে যখনই দেখছি বা ট্রেনটাকে যখনই দেখছি তো একটা বড় বলে মনে হচ্ছে। আমি যদি এইটাকে 10 কিলোমিটার দূর থেকে দেখি তো এইটাকে কি বলে মনে হবে, এটার আকারটা কি তখন বোঝা যাবে ততটা, তখন একটা ছোট্ট বিন্দু বলেই মনে হবে। ঠিক সেই রকম ব্যাপারটা, আমরা যদি কোনো বৃহৎ বস্তুকে তুলনামূলক তার থেকেও অনেক দূর থেকে দেখে থাকি তবে কি হবে, সেটাকে বিন্দু বলে মনে হচ্ছে। তো সেই কারণেই কিন্তু বস্তু কণার ধারণাটা এসেছে, বোঝা গেছে। তো বস্তু কণাটা কি, যে আমাদের প্রয়োগ করা হবে কেন না, গণিতের সুবিধার্থে, অর্থাৎ গাণিতিক সুবিধার্থে। আর দ্বিতীয় হচ্ছে কি না, হচ্ছে কি বোঝানোর সুবিধার্থে। আমরা বোঝাতে একটা সুবিধা হবে, সেই জন্যই আমরা এটা ইউজ করব। তাহলে বোঝা গেল তো বস্তু কণা ধারণাটা আমরা কেন ইউজ করব। তো সে যাই হোক, আমরা চলে আসছি মহাকর্ষ সূত্র, বিজ্ঞানী নিউটনের দেওয়া যে সূত্রটা, সেই সূত্রটা কি বলা হচ্ছে, মহাকর্ষ সূত্রটা অর্থাৎ আকর্ষণ বল, অর্থাৎ মহাবিশ্বে যে কোনো দুটো বস্তু কণা পরস্পরকে তাদের সংযোজককারী সরলরেখা বরাবর আকর্ষণ করবে, এটাই হচ্ছে মহাকর্ষ সূত্র। এবং এই সূত্র অর্থাৎ কি, মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু কণা আমরা যদি ছবির সাহায্যে বোঝাতে চাই বা ম্যাথমেটিক্যালি, অর্থাৎ গাণিতিক রূপটা কি, গাণিতিক রূপটা কি বলছে না, ধরো দুটো বস্তু কণা, এটা একটা বস্তু, একে আমি কণা হিসাবে প্রকাশ করলাম, এটা আচ্ছা। এই ক্ষেত্রে আমরা যখন বস্তু কণা বলে বলছি, কোনো বৃহৎ বড় বস্তু যদি সেটা গোলাকাকৃতি আকৃতির হয়, তার পুরো ভরটাকে আমরা ধরে নেব তার সেন্টারে জমা আছে। ঠিক সেই রকম আমরা একটা বস্তু কণা, আমাদের সুবিধার্থে আমরা গোলাকার বস্তুকেই নিয়েছি। আর একটা বস্তু যাকে বড় বস্তু, তাকে আমি বস্তু কণা বলেই বলছি, যে তার সমগ্র ভরটা যেন এই জায়গায় কেন্দ্রীভূত আছে, তার সেন্টারে। তাহলে এইটা হচ্ছে m2 ভরের বস্তু। তাহলে মহাবিশ্বে ধরে দুটো বস্তু কণা, তাদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় এটা অনেক ছোট পড়ছে, সেই জন্য আমরা বস্তু কণা বলে বলছি। তাহলে মহাবিশ্বের দুটো বস্তু কণা ধরো m1 এবং m, এবং তাদের মধ্যের যে দূরত্বটা, এইটা কি সাপোজ আমরা d বলতে পারি বা r বলতে পারি, ডিস্টেন্স, এই দূরত্বটা হচ্ছে d। তাহলে এই সূত্র অনুযায়ী কি বলা হচ্ছে না, এদের মধ্যের যে আকর্ষণ বল, আমরা কি যদি ইংরেজিতে ফোর্স বা F বলে থাকি, এই আকর্ষণ বলটা কি হবে না, এদের গুণফলের সমানুপাতিক, এদের যে অর্থাৎ ভরের গুণফলের সমানুপাতিক, m1 ইন্টু m2। তাছাড়া কি, এই আকর্ষণ বলের মান, তাদের মধ্যে দূরত্ব যত বাড়তে থাকবে আকর্ষণ বল তত কমতে থাকবে। অর্থাৎ কি, এই আকর্ষণ বলটা কি হবে না, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এইগুলো সব কিন্তু পরীক্ষাগতভাবে, তত্ত্বগতভাবে এসেছে, পরে প্রমাণিত হয়েছে। তো এই সূত্রটাকে আমরা যদি ভেদ ধ্রুবকটাকে তুলে দিয়ে লিখি, f ভ্যারিজাজ m1 m2 বাই ডি স্কোয়ার। এখন এই ভেদ ধ্রুবকের চিহ্নটা উঠাতে গেলে আমরা জানি f সমান g m1 m2 বাই ডি স্কোয়ার।
এটাই হচ্ছে মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ। তো এইখানে যে একটা ধ্রুবক আমরা আনলাম, এই ধ্রুবকটাকে কি বলা হচ্ছে না মহাকর্ষ ধ্রুবক। যেটা কি না সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। এটা সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। সার্বজনীন কথাটার অর্থ কি, যে কোনো পরিস্থিতিতেই এই যে জি এর মান কিন্তু পরিবর্তিত হবে না। বোঝা গেছে? এটাই হচ্ছে মহাকর্ষ সূত্র এবং তার হচ্ছে গাণিতিক যে রূপটা আমরা রয়েছে সেটাই হচ্ছে মহাকর্ষ। এখন আমরা এই সূত্রটাতে আমরা এই যে মহাকর্ষ ধ্রুবকটা সম্পর্কে জানলাম, এইটার এককটা আমরা যদি জানতে চাই, এই মহাকর্ষ ধ্রুবকের এককটা কত কিংবা এর মানটা কত, তো এই সূত্রটাকে একটু জাস্ট সাজিয়ে ফেললে কি হবে না, সাজিয়ে ফেললে হয়ে যাবে জি সমান আমরা ডি ইন্টু এফ স্কোয়ার, অর্থাৎ এফ ইন্টু ডি স্কোয়ার বাই m1 ইন্টু m2। তো এই সূত্রে যদি আমরা সবগুলো এককগুলা বসাই, যে কোনো এসআই পদ্ধতিতে যদি বসাই, তাহলে জি এর এসআই পদ্ধতির একক পাবো। জি এর এসআই পদ্ধতির এককটা আমরা কি পাবো না বলের এসআই পদ্ধতির একক কি, বলের এসআই পদ্ধতির একক হচ্ছে নিউটন। দূরত্বের এসআই পদ্ধতির একক কি, মিটার স্কোয়ার। তার সঙ্গে সঙ্গে ভরের এসআই পদ্ধতির এককগুলো কি কি, এটাও কেজি, কেজি ইন্টু কেজি অর্থাৎ কেজি স্কোয়ার। এটাকে আমরা লিখি সাধারণত সূচকের নিয়ম অনুযায়ী নিউটন মিটার স্কোয়ার প্লাস মিটার স্কোয়ার ইন্টু কেজি টু দি পাওয়ার -2। তাহলে এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে এই অভিকর্ষীয় যে মহাকর্ষীয় সার্বজনীন যে ধ্রুবকটা, এটার একক। আর সিজিএস পদ্ধতিতে কি হবে, সিজিএস পদ্ধতিতে এই ধ্রুবকটার যে এককটা কি হবে, ঠিক সেরকম ডাইন সেন্টিমিটার স্কোয়ার ইন্টু গ্রাম টু দি পাওয়ার -2। এটাই হচ্ছে, এবং এর মানটা আমাদেরকে কিন্তু জেনে রাখতে হবে, মনে রাখতে হবে, এটা মুখস্থ করতে হবে সবাইকে। মানটা কত না এসআই পদ্ধতিতে এই জি এর মানটা হচ্ছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11, এবং এককটাতে এককগুলো কি হবে, এই মান এটা এককটা কি হবে না নিউটন মিটার স্কোয়ার ইন্টু কেজি টু দি পাওয়ার -2। তো এইটা থেকে করসপন্ডিং যে সিজিএস পদ্ধতিতে কনভার্সনটা আমরা করতে পারবো, এই নিউটনকে ডাইনে রূপান্তরিত করব, মিটারকে সেন্টিমিটারে রূপান্তরিত করব, এবং কেজিকে যদি গ্রামে রূপান্তরিত করে দিই, তাহলে আমরা পেয়ে যাব এর মানটা। যদি করে দিচ্ছি 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 থাকছে। এই নিউটনকে যদি ডাইন করি কি হবে 10 টু দি পাওয়ার 5 ডাইন। মিটার স্কোয়ারকে সেন্টিমিটার স্কোয়ার করতে চাইছি, 1 মিটার মানে কত সেন্টিমিটার, 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার, অর্থাৎ 10 স্কোয়ার, তার এটা সেন্টিমিটার হলো তার স্কোয়ার, অর্থাৎ 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার তার স্কোয়ার। আর কেজিকে যদি আমি গ্রাম করতে চাই, কেজিকে গ্রাম করতে গেলে 1000 দিয়ে গুণ, অর্থাৎ 1000 গ্রাম তার হোল টু দি পাওয়ার -2। তাহলে এটা এককটা কি মানটা কত হয়ে যাবে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 প্লাস 5 প্লাস 4 আর হচ্ছে কি এই যে 3 গুণে 6 -6 হয়ে যাবে, কারণ 10 কিউব তার টু দি পাওয়ার সূচকের নিয়ম অনুযায়ী এটা তাহলে একক হয়ে যাবে কত ডাইন সেমি স্কোয়ার গ্রাম টু দি পাওয়ার -2। তো এখান থেকে আমাদের এসে যাচ্ছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার 11 যুক্ত 6 যোগ করলে কত 17, 17 থেকে 9 গেলে 9 8 17, 10 টু দি পাওয়ার 8 সামথিং, 6 5 11 6 17, 17 থেকে 9 বিয়োগ করলে কত হয়, 17 থেকে 9 বিয়োগ করলে 9 8 17, তাহলে ডাইন সেমি স্কোয়ার গ্রাম টু দি পাওয়ার -2। এটাই হচ্ছে যে সিজিএস এবং এসআই পদ্ধতিতে এই মহাকর্ষ ধ্রুবকের মানটা। তো একে সার্বজনীন বলার কারণটা কি, তো প্রশ্নটা হচ্ছে কি মহাকর্ষ ধ্রুবকটাকে সার্বজনীন আমরা বলবো কেন না, কারণটা কি আমরা এই বল এর মান কিন্তু কোনো কারণেই পরিবর্তিত হয় না। যদি আমরা বল বা ভরগুলোকে চেঞ্জ করে দিই, বড় ভর দিই ছোট ভর দিই, কিংবা মাঝের কোনো মাধ্যমকে চেঞ্জ করে দিই, যেই মাধ্যমে বস্তু দুটোকে রেখেছিলাম সেই মাঝের মাধ্যমটাকেও যদি চেঞ্জ করে দিই, কিংবা দূরত্বকে বাড়াই কমাই ছোট করি, তো সেই দিক থেকে দেখতে পাচ্ছি এই বলটা কিন্তু তার মানটা কিন্তু কোনোভাবেই
কে প্রভাবিত করবে না। তো সেই জন্যই বলা হচ্ছে একে সার্বজনীন ধ্রুবক। তো এখন চলে আসছি এই যে মহাকর্ষ বলটার কথা জানলাম, যেহেতু এই জি এই যে মানটা যতই দেখতে পাচ্ছি অনেক ছোট, সেই জন্য কিন্তু এই বলটার মান অনেক ছোট হয়ে যাচ্ছে। কিন্তু এই সূত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মানটাকে জিরো আমরা করতে পারবো না, দূরত্ব যতই বাড়িয়ে দিক না কেন, দূরত্ব অনেক বাড়িয়ে দিলেও কিছু না কিছু একটা মান থাকবে, কখনো শূন্য হবে না। অর্থাৎ মহাকর্ষ বলের মানটা কম হতে পারে কিন্তু তার বিস্তার কিন্তু অনেক দূর পর্যন্ত, অসীম পর্যন্ত। বোঝা গেছে? কারণ এই দূরত্ব বাড়ালেও এটা শূন্য হবে না, কিন্তু মান থাকবে, কিন্তু সেটা আমাদের অনুভূতির বাইরে, সে অনুভব করতে পারবো না। তো সেই জন্য মহাকর্ষ বলের অনুভবটাকে আমরা করি না জেনারেলি, অনেক দূরে। তো এইবারে চলে আসছি আমরা যখন মহাকর্ষ বল একটা যে স্পর্শ ছাড়া ক্রিয়াহীন বল বলে আলোচনা করছি এবং যার রাশিমালাটা আমরা জেনে গেছি, মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপটা যেটা জেনে গেছি, সেটা কি না F সমান G ইন্টু M1 M2 বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার, দূরত্বের স্কোয়ার। তো আমরা কি বলছি যে ধরো আমরা বলছি যে দুটো কণা নিয়েছি, এদের মধ্যে চার্জ আছে, এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, তাহলে আমরা জানি প্লাস মাইনাসের মধ্যে আকর্ষণ হয়। ধরো এটা প্রোটন, এটা ইলেকট্রন, তাহলে এদেরও তো ভর আছে নাকি? প্রোটনের তো ভর আছে, মাস অফ প্রোটন মাস অফ ইলেকট্রন ভর রয়েছে না? এমনি তো আর আধান থাকতে পারে না, ভর ছাড়া আধান থাকতে পারবে না। তাহলে সেই ভর থাকা মানে এদের মধ্যেও তো নিশ্চয়ই একটা মহাকর্ষ বল যেটা পরস্পরের মধ্যে কাজ করে, সেটাও কাজ করবে। সঙ্গে সঙ্গে কি যে স্থির তড়িৎ আকর্ষণ বলটাও কাজ করবে। কিন্তু কি হচ্ছে, এই যে আকর্ষণ বলের মানটা এইদের যে মহাকর্ষ বলের মানের থেকে অনেক গুণ বেশি, সেই জন্যই কিন্তু আমরা কেবলমাত্র হচ্ছে স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবটাকে আমরা বাস্তব জগতে বেশি করে অনুভব করি, কিন্তু আমরা নিজেদের মধ্যে মহাকর্ষ বলটাকে অনুভব করি না। আমরা একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। ধরো আমরা এই সূত্র থেকে আমরা ধরো দুজন ছাত্রের মধ্যে 1 মিটার দূরে বসে থেকে তাদের যে আকর্ষণ বলটা আমরা বের করব, করে আমরা দেখতে চাইবো যে আকর্ষণ বলটার মান প্রকৃতপক্ষে কত হয়। ধরো আমরা যদি দেখি, আমি বলছি ধরো M1 বলে একটা যে বস্তু আমরা ধরেছিলাম সেটার ভর কত 50 কেজি, ঠিক আছে। M2 বলে যে আর একটা বস্তু বলেছিলাম তার সেটার ভরও কত, ধরো আমরা এইদিকে ছবিটা আঁকছি, M2টা এটাও হচ্ছে 50 কেজি, দুজনের ভর 50 কেজি 50 কেজি করে। তো এদের মাঝের দূরত্ব আমি সাপোজ বললাম 1 মিটার। আর এই সূত্রতে যদি আমি মানটা বসাই, 50 কেজি 50 কেজি করে দুটো বস্তু, তাহলে জি এর মানটা তো আমাদের মুখস্থ রাখতে হবে। সেই জি এর মানটা কত না 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার যে মাইনাস কত 11 ইন্টু 50 গুণিতক 50 কেজি গুণিতক 50 কেজি ভাজিত 1 মিটারের স্কোয়ার। সমস্তগুলো এসআই পদ্ধতি বসালাম। তো এইখানে ক্যালকুলেশনটা করলে আমরা দেখতে পাচ্ছি যে থাকছে 6.67 ইন্টু 50 গুণিতক 50 আর তার সঙ্গে থাকছে 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন। অর্থাৎ কত ছোট মান হয়ে যাচ্ছে। 50 50 গুণ করলে অর্থাৎ দুটো শূন্য যদি বাদ দিই তাহলে থাকছে 25, তাহলে 25 ইন্টু 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার দুটো শূন্যর জন্য ধরো -9 নিউটন, তাহলে অনেক কম। অর্থাৎ আমরা পাশাপাশি দুজন বস্তু বসে থাকলেও, অর্থাৎ আমাদের ভর থাকলেও আমাদের মধ্যে যে আকর্ষণ বলটা অনেক গুণ কম। তো আমরা এই সূত্র থেকে আমরা জেনারেলি কয়েকটা প্রশ্ন আমরা আলোচনা করে নিতে চাইছি। যদি এই সূত্রটাকে যদি দেখা যাচ্ছে যে ভরের মান যদি বাড়িয়ে দিই তাহলে কি হবে, তাহলে তার সমানুপাতিক হারে বাড়তে থাকবে। আবার দূরত্ব যদি বাড়িয়ে দিই তার বর্গের যেহেতু ব্যস্তানুপাতে রয়েছে তাহলে আনুপাতিক হারে সেরকমভাবে কমতে থাকবে। তো আমরা একটা উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে। ধরো আমরা বলছি এখানে দুটো বস্তু, যেটা আমরা বলছি দুটো বস্তু কণা, তাদের ভর M1 M2 এবং মাঝের দূরত্ব হচ্ছে d, তাদের মধ্যে আকর্ষণ বল হচ্ছে এই সূত্র অনুযায়ী আমরা পেয়ে যাচ্ছি। এখন আমি কি বলছি না এই m ভরটাকে আমি এখন করছি না তার দ্বিগুণ বাড়িয়ে দিয়েছি, একটু 2m বলছি, 2m1, আর একটাকে বলছি ধরো সেই m2 আছে। আর মাঝের দূরত্বটাকে কি করলাম, ধরো আমি দুগুণ করে দিয়েছি, ছবিতে দ্বিগুণ হয়নি তো আমি বলছি যে এটা এর দ্বিগুণ করে দিয়েছি। এখন এদের মধ্যে বলটা কি হবে,
যখন একটা বস্তুকে 2m1 করেছি, একটা m2 করেছি, তাদের দূরত্বকে 2d করেছি, দূরত্ব তার দ্বিগুণ করেছি। আর ছবিটা বোঝার জন্য আমি একটু বাড়িয়ে দিলাম। তাহলে ধরো এটা m2, তাহলে এইটা হচ্ছে 2d, বোঝা গেছে? এই 2d, তাহলে এইটা থেকে আমি যে সূত্রটা, এদের মধ্যে বর্তমানে আকর্ষণ বলটা কত হবে, এদের মধ্যে বর্তমানে আকর্ষণ বল হবে, যদি আমি আলাদা বলি ফোর্স 1, আলাদা একটা বল, সেই বলটার মান কত না জি চেঞ্জ হবে না, জি ঠিক থাকবে। এবার m এর জায়গায় কি বসাবো না 2m1, m2 এর জায়গায় কি বসাবো, m2টা m2ই আছে m2, আর দূরত্ব জায়গায় কি বসাবো 2d, পুরোটার হোল স্কয়ার। আমাদের সূত্রটা কি, তাহলে এই সূত্রতে কি g গুণিতক ভর গুণিতক ভর গুণিতক দূরত্বের বর্গ, তাহলে দূরত্বের জায়গায় মানে দূরত্বের জায়গায় 2d বসবে, তার বর্গ। তো এইটা থেকে সমাধান করলে আমরা কি পাবো, g ইনটু 2g m1 m2 বাই 4d স্কয়ার। এই 2 কাটলো, জেনারেলি এটা পাচ্ছি। তাহলে বর্তমানে আগের বলের তুলনায় এটা কত গুণ বেশি, এটাকে সাজিয়ে লিখলে কি হচ্ছে g m1 m2 বাই 2d স্কয়ার। তো আগের এই যে f যেটাকে বলছিলাম এ g m1 m2 বাই d স্কয়ার, তো তার জায়গায় g m1 m2 বাই d স্কয়ারের জায়গায় যদি আমি f বসাই, f বাই 2 হয়ে যাচ্ছে। অর্থাৎ দেখতে পাচ্ছি নতুন যে এদের মধ্যে কার্যকরী যে বলটা আগের বলের তুলনায় অর্ধেক হয়ে গেল। অর্থাৎ কোনো একটাকে দ্বিগুণ করলাম কিন্তু দূরত্বকে বাড়িয়ে দিলাম। তাহলে সেই সূত্রতে সবাইকে সেই অনুযায়ী আমাদের গণিতে যেভাবে বলবে সেই রকমভাবে বসিয়ে বসিয়ে যদি দেখি যে বলটা পরিবর্তিত হয়ে যাবে। তো এইভাবে আমরা এই সূত্রটাকে একটু জানলাম যে বিভিন্ন জিনিসগুলোকে চেঞ্জ করলে কি হবে। তো আর একটা জিনিস যেটা, যে এই বলটাতে বললাম বারবার সবসময় কিন্তু আমাদেরকে বিন্দু ভর ধরে নিতে হবে। কি বলছি বোঝা গেল, আমাদেরকে বিন্দু ভর ধরে নিতে হবে। কারণ কি, আমাদের যেহেতু সংযোজককারী সরল রেখা বরাবর টানবে, তাহলে সরল রেখা তো দুটো বিন্দু দিয়েই সরল রেখা, তো তাদেরকে আমাদের বিন্দুতে ধরে নিতে হবে। তো আরো আমরা কি বললাম, যে বড় বড় বস্তুর ক্ষেত্রে পৃথিবী, গ্রহ, সূর্য, নক্ষত্র, এদের ক্ষেত্রে কি হচ্ছে কি, যদিও তাদের আকার অনেক বড় কিন্তু কি হচ্ছে তাদের মাঝের যে দূরত্ব তারা অনেক দূরে রয়েছে সেই তুলনায়, তো সেই জন্যই কিন্তু তাদেরকে বিন্দুভর ধরে করতে হবে। তো আমরা যেটা এর আগের ক্লাসে আগের চ্যাপ্টারে পড়ে এসেছি, 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী কত বল দ্বারা টানে। আমরা আগে পড়ে এসেছি যে 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী 9.8 নিউটন বল দ্বারা টানে। এটা আমরা যেন স্প্রিং তুলা যন্ত্রে যখন আলোচনা করেছিলাম এটা আমরা বলেছি। তো সেই অনুযায়ী 2 কেজি ভরের বস্তুকে পৃথিবী 2 × 9.8 নিউটন বল দ্বারা টানে। তো সেটা আমরা এই মহাকর্ষ সূত্র সাহায্যে আলোচনা করে দেখবো যে মানটা সঠিক বের হয় কিনা। কি রকম ভাবে, যে আমরা বলছি এই পৃথিবীর ভর কত না, আমি পৃথিবীকে বললাম মাস অফ আর্থ, এই ভরটা কত না হচ্ছে 5.96 × 10⁻24 কেজি। আমাদের বইতে এই গণিতটা দেওয়া রয়েছে। তো 1 কেজি ভরের একটা বস্তু ধরো পৃথিবীর পৃষ্ঠে রাখছি, আর একটা বস্তুর ভর m বলছি যার ভর 1 কেজি। আর পৃথিবীর ব্যাসার্ধ তোমরা তো জানো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, মেরু ব্যাস কম, নিরক্ষ ব্যাস বেশি, ব্যাসার্ধ বেশি। তো আমরা গড়ে এটাকে বলছি ধরো এই যে মাঝের যে দূরত্ব বলে বলছি। এখন কি পৃথিবী তো অনেক বড়, আমরা কি বললাম বড় গোলাকার বস্তুর ক্ষেত্রে তার যে পুরো ভরটাকে তার কেন্দ্রে আছে আমরা ধরে নিতে পারি। তো পুরো ভরটাকে এই যে গণিতটা এখন করার জন্য আমরা দুটো সিচুয়েশন, ছবিটা হয়ে যাবে কি ধরনের গণিত হবে ছবিটা না, এইখানে হচ্ছে ধরো এই সোজাসুজি এটা পৃথিবীর ভরটা কেন্দ্রে পুরো, আর এই জায়গায় বস্তুটা আছে শুধু 1 কেজি ভরের বস্তু, আর এটা হচ্ছে 5.96 × 10⁻24 কেজির একটা বস্তু, এবং এদের মাঝের দূরত্ব কত না ডিটা হচ্ছে 6400 কিলোমিটার, কারণ পৃথিবীর যে ব্যাসার্ধ কত 6400 কিলোমিটার। তো এই গণিতটাকে আমরা এখন বিন্দু ভরে কনভার্ট করে নিয়েছি। তো এইটাকে এখন আমরা মহাকর্ষ সূত্রতে প্রয়োগ করতে পারবো। তাহলে এই 1 কেজি ভরের বস্তু এবং পৃথিবীর মধ্যে আকর্ষণ বল, এটাকে আমি বলছি এই f সমান কত না g × 1 কেজি গুণিতক 5.96 × 10⁻24 বাই কত দূরত্ব এখানে কত আছে না এত কিলোমিটার, কিলোমিটার কেসের পদ্ধতিতে মিটারে কনভার্ট করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 6400 গুণিতক 10³ মিটার।
অর্থাৎ 6400 ইন্টু 10 কিউব, এটা মিটারে বেরোলো, তার বর্গ। এই মানটা হবে হচ্ছে কত? নিউটন। এখন জি এর মানটা তো আমাদের জানা রয়েছে, জি এর মানটা যদি বসাই 6.67 ইন্টু 10⁻⁻11 ইন্টু 5.96 ইন্টু 10⁻24 ভাজিত 6 এই যে 64 গুণিতক 10⁵ করে দিতে পারি 10⁵ এর বর্গ, তার পুরোটার বর্গ, এত নিউটন। তাহলে আমাদের এই ক্যালকুলেশনটা আমরা ক্যালকুলেটরে পুট করলে করতে পারবো 6.67 ইন্টু 5.96 ভাজিতক 64 এর বর্গ, আর বাকি থাকবে তাহলে 10⁻10 হয়ে যাবে। আর উপরে আছে কত না 10⁻24 থেকে 11 বাদ দিলে কত হচ্ছে 10⁻13, 13 থেকে এবার নিচ থেকে যখন 10টা উঠবে -10 বাদ যাওয়া মানে কত হয়ে যাবে না যে 3। তাহলে আমাদের হয়ে যাচ্ছে 6.67 ইন্টু 5.96 ভাজিতক 64 এর বর্গ ইন্টু 10⁻3 নিউটন। তো এইটাকে আমরা ক্যালকুলেশন যদি করি ক্যালকুলেটরে আমরা দেখব 9.79 নিউটন। এই 10⁻3 গুণ করলে যে রেজাল্টটা পাবো, অর্থাৎ এই যে 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী কত বল দ্বারা টানে না হচ্ছে 9.76 নিউটন বল দ্বারা। তো বোঝা গেছে যে আমরা যেগুলো পড়ে এসেছি সেগুলো কিন্তু গাণিতিকভাবে সবগুলো কিন্তু প্রমাণিত। তো এখন চলে আসছি পৃথিবীর উপর 1 কেজি ভরের বস্তুকে বা এম ভরের, পৃথিবীর উপর আমি বলছি পৃথিবী, এইটা ভর, পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল বা m1, সরি পৃথিবীর ভরকে আমরা বলছি m1। এদের যে দূরত্বটা কত, পৃথিবীর দূরত্ব কত আর ব্যাসার্ধ আর বলছি, এইখানে একটা বস্তু রেখেছি m2। তাহলে এই m2 ভরের বস্তু আর পৃথিবী যা সমগ্র ভরটাকে আমরা এই কেন্দ্রে জমা আছে ধরে নিই, তাহলে এদের মধ্যে আমরা যে সূত্রটা প্রয়োগ করতে পারবো, এই ভর m2 ভর আর m1 ভর, মাঝের দূরত্ব হচ্ছে r। এর সাহায্যে এখানে যে বলের সূত্রটা পাবো F সমান g। আচ্ছা, পৃথিবীর ভরটাকে আমরা সাধারণত ক্যাপিটাল M ইউজ করে থাকি, তাহলে এটাকে ক্যাপিটাল M g m, আর এটাকে আমরা m দিয়ে দিই সিম্পলি g m বাই r স্কয়ার। তাহলে m ভরের বস্তু পুরো পৃথিবীর পৃষ্ঠে থাকলে তার উপর যে বল কাজ করছে সেই বলটার মান কত? এত। তাহলে ওই বস্তুতে ত্বরণ কত সৃষ্টি হচ্ছে, ওই বস্তুতে ওই m ভরের বস্তুর উপর বল হচ্ছে এত, ওই m ভরের বস্তুতে কত ত্বরণ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ আমরা নিউটনের যে সূত্র পড়ছি F কে m দিয়ে ভাগ হচ্ছে, m ভরের বস্তুতে কত ত্বরণ হচ্ছে, অর্থাৎ m ভরের বস্তুকে পৃথিবী টানছে হচ্ছে এই বলটা দ্বারা, F বল দ্বারা। এই F বলের জন্য ওই বস্তুতে কত ত্বরণ সৃষ্টি হচ্ছে তাকে ভাগ করলে m দিয়ে পাবো না g m বাই r স্কয়ার। এই যে ত্বরণ, ওই পৃথিবীর আকর্ষণের জন্য একক ভরের কোনো বস্তুর উপর যে ত্বরণ, অর্থাৎ m দিয়ে যখনই ভাগ করে দিচ্ছি, অর্থাৎ একক ভরে বস্তুর উপর কোনো পৃথিবীর আকর্ষণের জন্য যে ত্বরণ সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। যে কোনো ভর নিয়ে যদি আমি তাকে ভাগ করে দিলে যে ত্বরণের মানটা বেরোবে সবসময় এটাই বেরোবে। আমি অন্য কোনো ভর নিলাম, তাকে ভাগ করলেও সেই ভর দিয়ে ভাগ যখন হয়ে যাবে তো থাকবে শুধু কোনটা না gm বাই r স্কয়ার। একেই বলা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। বোঝা গেছে অভিকর্ষজ ত্বরণ কি জিনিস না পৃথিবীর উপর অবস্থিত কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা টানে এবং সেই বলের জন্য ওই বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয়। তাহলে পৃথিবীর উপর অবস্থিত কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা টানে এবং সেই বলের জন্য ওই বস্তুতে যে ত্বরণটা সৃষ্টি হয় তাকেই বলা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তো বোঝা গেছে অভিকর্ষজ ত্বরণের মান যদি এইটা হয় g বলা হয়, তাহলে অন্য কোনো যে পৃথিবীর ওজনটা কত, ওই বস্তুর ওজন কত তাকে ওই ভর গুণিতক g, একক ভরের বস্তুকে টানছে g দিয়ে, m ভরের বস্তুকে টানবে হচ্ছে mg দিয়ে, অর্থাৎ এইটা হচ্ছে পৃথিবীর উপর কোনো বস্তুর ওজনের রাশিমাল। তো আজকে আমরা যেটা যেটা পড়ালাম, তো স্পর্শ ছাড়া ক্রিয়াহীন বলের যে আমরা কাকে বলে স্পর্শ ছাড়া ক্রিয়াহীন বল, সেই বলগুলোর কতগুলো উদাহরণ আমরা জানলাম। পরপর 3টা হচ্ছে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, যেমন কি মহাকর্ষ কিংবা অভিকর্ষ। অভিকর্ষ কথাটা আমরা ইউজ করছি কিসের জন্য, যে পৃথিবীর ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করছি। আর সেকেন্ড কি, আর একটা হচ্ছে চুম্বকীয় আকর্ষণ বল। চুম্বক যে পরস্পরের মধ্যে আকর্ষণ করে বিকর্ষণ করে সেটা কিন্তু পরস্পর দূর থেকেও করতে পারে, আর সংস্পর্শ করলেও তো করে। আবার কি তড়িৎ স্থিরতাড়িতিক আকর্ষণ কিংবা বিকর্ষণ বল, এদের ক্ষেত্রে আকর্ষণ বিকর্ষণ দুটোই হয়, কিন্তু মহাকর্ষটার ক্ষেত্রে বা অভিকর্ষের ক্ষেত্রে শুধু আকর্ষণই ঘটে থাকে। তো
তো এই প্রসঙ্গে বলে রাখছি, পৃথিবীর উপর সমস্ত বস্তুকে তো টেনে রাখে পৃথিবী। তো পৃথিবী ছেড়ে যদি চলে যেতে চাই তাহলে আমাদেরকে এমন শক্তি নিয়ে দৌড়াতে হবে, তো তাকে বলা হচ্ছে মুক্তি বেগ। তো সেই বেগটার মান পৃথিবীর ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করেছি, জানি, ক্লাস 8-এর ভূগোল বইতেও আমরা পড়েছি, কত না 11.2 কিলোমিটার পার সেকেন্ড মুক্তি বেগের মান। মুক্তি বেগ যেটা আমরা বলেছি পৃথিবীর ক্ষেত্রে, পৃথিবীর মুক্তিবেগ অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে কোনো বস্তুকে কত বেগে ছুঁড়ে দিলে সে আর পৃথিবীতে ঘুরে আসবে না, সে পৃথিবীর মুক্তিবেগের মান কত না 11.2 কিলোমিটার পার সেকেন্ড। কিলোমিটারকে মিটার করতে গেলে আরো 1000 দিয়ে গুণ, অর্থাৎ 11,220 মিটার পার সেকেন্ড। এত বেগে এক সেকেন্ডে 11,200 মিটার, অর্থাৎ এত এত দূরে যদি ছোঁড়া যায় কোনো বস্তুকে, সে তাহলে পৃথিবীর উপর আর পৃথিবী থেকে আর ঘুরে আসবে। অর্থাৎ এত গতিতে যে প্রথমেই ছুটতে হবে তা নয়, কোনো না কোনো সময় যদি এই গতিবেগ অর্জন করে তবে সে কিন্তু পৃথিবীর আকর্ষণ ছেড়ে চলে যাবে। তো কারণ কি, আমরা যখন রকেট উৎক্ষেপণ হয় বিভিন্ন জায়গায় দেখেছি, তো রকেটটা কি হয়, সে তো আস্তে আস্তে উঠতে শুরু করে, কিন্তু ধীরে ধীরে কোনো একটা সময় সে যদি গতিবেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ড অর্জন করে নিতে পারে তবেই সে পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যাবে। আচ্ছা, আর কি কি আলোচনা করলাম, যে মহাকর্ষ সূত্রটা কি, কে কোন বিজ্ঞানী মহাকর্ষ সূত্রটি দিয়েছেন, সেই সূত্রটি লেখো, সূত্রের গাণিতিক রূপটি লেখো। তারপরে আমরা আলোচনা করলাম যে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক, সেই জি এর একক, এসআই পদ্ধতি হোক সিজিএস পদ্ধতি হোক, তার একক কিংবা হচ্ছে কি তার যে মানগুলো, তারপরে হচ্ছে কি সেই সূত্রটা থেকে আমরা কিছু ব্যাখ্যা করলাম। কি ব্যাখ্যা, যে দূরত্ব বাড়লে কিরকম পরিবর্তিত হবে, কোনো একটা বস্তুর ভরকে দ্বিগুণ করে দিলাম কিরকম পরিবর্তিত হবে, সেইগুলোও আমরা আলোচনা করলাম। তার সঙ্গে সঙ্গে আমরা দেখালাম যে পৃথিবীর উপর কোন 1 কেজি ভরের বস্তুকে কত বল দ্বারা টানে, সেটা আমরা ক্যালকুলেশন করে দেখালাম। কিংবা পৃথিবী আর চাঁদ এদের মধ্যে আকর্ষণ বল যদি আমরা বের করতে চাই তাহলে তাদের দুজনের ভরের মান বসিয়ে তাদের মধ্যবর্তী দূরত্ব বসালেও আমরা দেখব। তো এইভাবে আজকে আমরা কিছু গণিত কিছু বুঝলাম। তাছাড়া কি বিন্দু দিয়ে কেন প্রকাশ করব, বড় বড় বস্তুগুলোকেও কেন বিন্দু ভর বলবো সেটাও জানলাম। তো আজকে আমরা এই জিনিসগুলো আলোচনা করলাম। তোমরা বইটাকে ভালো করে খুঁটিয়ে পড়বে, সঙ্গে সঙ্গে এই প্রশ্নগুলো নিজেরা লিখে উত্তরগুলো নিজেদের মতো করে আবার পড়বে। ঠিক আছে, আজকে এটা পর্যন্ত থাকলো।